দেখেন, একটা জিনিস খুব পরিষ্কার করে বলতে হবে যে আমরা কিন্তু বলি নাই যে ইন্ডিয়ার বিপক্ষে আমরা জিততে যাচ্ছি, বা আমাদের এই টিমটাকে ইন্ডিয়ার বিপক্ষে টেস্ট জিতে আসতে হবে, টেস্ট সিরিজ জিতে আসতে হবে, বা পাকিস্তানে যেমন হোয়াইট ওয়াশ করছে সেটা করতে হবে, এরকম কোনো শর্ত বাংলাদেশের পক্ষ থেকে ছিল না। ইনফ্যাক্ট আমার ধারণা বাংলাদেশের সব ক্রিকেট দর্শক বোঝেন যে ইন্ডিয়া এখন ক্রিকেটে কত বড় একটা দল। এটা গত বেশ কয়েক দশক ধরেই ইন্ডিয়া পৃথিবীর অন্যতম একটা ডমিনেটিং টেস্ট দল। তারা ভাঙাচোরা দল নিয়ে গিয়েও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ ড্র করে আসে, দ্বিতীয় সারির দল খেলায়। তারপরে তারা এখন রেগুলার অস্ট্রেলিয়াতে সিরিজ জিততেছে, নিউজিল্যান্ডে সিরিজ জিততেছে। দেশের মাটিতে তো ইন্ডিয়াকে হারানো প্রায় মানে অসম্ভব একটা ব্যাপার বানায় ফেলছে। সেখানে পাকিস্তান তুলনামূলক দুর্বল দল ছিল, কিন্তু তার মানে এই না যে পাকিস্তানের বিপক্ষে আমাদের পারফরমেন্সটা মিথ্যা হয়ে গেছে বা ওইটা আদৌ ঘটে নাই, তা কিন্তু না, ওটা ঘটছে। ওই পারফরমেন্সটা আমাদের জন্য সত্যি ছিল। তারপরে আমরা ওই পারফরমেন্সের সুবাদে কী আশা করছিলাম? আমরা আশা করছিলাম যে আমাদের ব্যাটসম্যানরা একটু অন্তত লড়াইটা দেখাবেন। ইন্ডিয়ার বিপক্ষে জিততে হবে তা বলতেছি না, একটু অন্তত লড়াইটা দেখাবেন। সোজা কথায় আমাদের ব্যাটসম্যানরা বিন্দুমাত্র প্রতিরোধ করতে পারেন নাই। আপনি যদি দেখেন গত বেশ কিছুকাল ধরে আমাদের সিনারিও কী হয়েছে, আমাদের লোয়ার মিডল অর্ডারে একজন দুজন কখনো কখনো তিনজন, মানে মুশফিক, মিরাজ, লিটন, এখান থেকে আমরা কিছু রান পেলে আমাদের একটা বজ্রস্ত ইনিংস দাঁড়ায়, না হলে আমরা আদৌ পারি না। তখন টপ অর্ডারে শান্তর একটা অর্থহীন 50 বা মুমিনুলের একটা অর্থহীন 50, এগুলোকে অর্থহীন বলতেছি কারণ তারা এই ইনিংসটাকে বড়ও করতে পারেন না, এটা দিয়ে দলের কোনো উপকারও করতে পারেন না। আলটিমেটলি দলের যদি ইনিংস দাঁড় করাতে হয় তাহলে এখন আমাদের অবস্থা এরকম দাঁড়াচ্ছে যে শুধু 5, 6, 7 মানে মুশফিক, লিটন, মিরাজ, এই জায়গা থেকে বড় ইনিংস আসতে হবে। তো এইভাবে তো একটা দল চলতে পারে না। আমরা সেই নিউজিল্যান্ড থেকে শুরু করে পাকিস্তান সফর পর্যন্ত যদি দেখেন, দেশের বাইরে যতগুলো ম্যাচ খেলতেছি, ভালো করি খারাপ খেলি সিনারিওই একটাই, মানে আমাদের 5, 6, 7 ব্যাট করতে পারলে কিছু রান হয়, নতুবা আমরা ওই 1-150 রানের মধ্যে অল আউট হয়ে যাই। এখন 5, 6, 7 তো কোনো টিমের মূল ভরসা হতে পারে না। 5, 6, 7 থেকে আপনার কিছু রান আসবে, আপনি করতেছিলেন 450, সেটা 550 হয়ে যাবে। এইটা হচ্ছে 5, 6, 7-এর কাজ, যেটা বা কখনো কখনো তারা মূল ব্যাটসম্যান হয়ে উঠবে, যেটা ফার্স্ট ইনিংসে ইন্ডিয়ার অশ্বিন আর জাদেজা করছে। এটা কিন্তু এটা রোজকার চিত্র হতে পারে না। রোজ আপনাকে মিরাজ, লিটন, মুশফিক রান করে দিবে, আপনার টপ অর্ডার মিডল অর্ডার কিচ্ছু করবে না, এটা হয় না। তো সেই জিনিসটা দিনের পর দিন ঘটতেছে। দেখেন, আমাদের বোলাররা কিন্তু ধারাবাহিকভাবে একটা পারফরমেন্স করে যাচ্ছে। এটা ঠিক যে চেন্নাইতে না স্পিনাররা ওই সুবিধাটা পাইছে, একই সঙ্গে আমাদের সাকিব মানে একবারে খুবই হতাশাজনক পারফরমেন্স করছেন, ফিল্ডিংয়ে, ব্যাটিংয়ে, বোলিংয়ে সব জায়গায় একটা বিধ্বস্ত পারফরমেন্স করছেন। ফলে আমরা স্পিন থেকে কিচ্ছু পাইনি, কিন্তু আমাদের পেসাররা 2 ইনিংস মিলে কম বেশি ভালো বল করছেন। এটাকে খুব ভালো মনে হতো, এই পারফরমেন্সটাকেই আপনার অসাধারণ মনে হতো যদি আমাদের ব্যাটসম্যানরা কিছু রান করতে পারতেন। ইন্ডিয়া কত করছে ফার্স্ট ইনিংসে? ইন্ডিয়া ওই যে আগের দিনও বলছি যে একটা মাত্র সেশন ভালো খেলছে, সেটা হচ্ছে ফার্স্ট ডের লাস্ট সেশনটা। এই একটা সেশনে অশ্বিন আর জাদেজা পিটায় রান বের করে নিয়ে গেছে। এ বাদ দিলে আমাদের বোলারদের খুব ডমিনেট ওরা কখনোই করতে পারে নাই। ফলে আমাদের বোলারদের এই পারফরমেন্সটাকে আপনার যদি খুব ভালো মনে হতো, যদি ওদের এই রানটার জবাবে 300 সামথিং, এই রানটার জবাবে আমরাও যদি 300+ একটা স্কোর করতে পারতাম, তখন কী হতো, ওদেরকে সত্যি সত্যি আমরা আরেকবার ব্যাট করতে বলতে পারতাম। তখন আমাদের সামনে হয়তো লাস্ট ইনিংসে আবার 300, 350 একটা টার্গেট পড়তো। হ্যাঁ, আমরা ওটা করতে পারতাম না, ফ্রাঙ্কলি বলতেছি, ওইটা করতে পারতাম না, কিন্তু বোঝা যেত যে আমরা কিছু একটা করতে গেছি। ইন্ডিয়ায় যে চেন্নাই এবং কানপুর বেড়াতে যায় নাই, এই ব্যাপারটা প্রুফ করার জন্য আমাদের ব্যাটে রান দরকার ছিল। কি হাস্যকরভাবে আমরা একদম গেট ওপেন করে ফার্স্ট ইনিংসের কথা তো বলছি যে বামহাতি ব্যাটসম্যানরা সব ব্যাট করতেছে, ডানহাতি ব্যাটসম্যানরা একটু ওভার দ্য উইকেট যাচ্ছে, গিয়ে ভেতরে যেই বল ঢুকাচ্ছে গেট ওপেন হয়ে যাচ্ছে, একদম হয় এলবিডাব্লিউ হচ্ছে, নতুবা বোর্ড হচ্ছে, আর কেউ কেউ উইকেটের পিছনে ক্যাচ দিয়ে আসতেছেন। আমি জানি না এই পরিস্থিতি থেকে উত্তরণের উপায় কি। এই পরিস্থিতিতে থেকে উত্তরণের একমাত্র উপায় ব্যাটিং কোচদের বা সিলেক্টরদের নতুন কিছু ভাবা। আমাদের ঘরোয়া সার্কিটে ফার্স্ট ক্লাসের 2-1টা টপ অর্ডার ব্যাটসম্যান অলরেডি রানের ভিতরে আছে, গত কিছুদিন ধরে ভালো করতেছে। দেখতে হবে তাদের টেকনিক্যালি, মানে ডিফেন্সিভ টেকনিক, মানে আমাদের মূল সমস্যাটা তো এখন হয়েছে কি, আমাদের অনেকেই মারতে পারে। ধরেন লুজ বল পাইলে মারতে পারে না এরকম কেউ নাই। ক্রিকেটে একটা মজার ব্যাপার হচ্ছে মারতে সবাই পারে, মারতে তো শহীদ খান আফ্রিদিও পারে, দেবব্রতও পারে, কিন্তু আপনি টেস্ট ক্রিকেটে আপনার ডিফেন্সিভ টেকনিক কত ভালো, মানে ইনকামিং বলে আপনার ব্যাট প্যাডের মাঝখানে গেট তৈরি হয় কি না,
আপনি এক্সপোজ হয়ে যান কি না, এইগুলো হচ্ছে খুব জরুরি থাকে। তো সেই জায়গাটায় আমরা দিনের পর দিন ফেল করতেছি। মুমিনুলের মতো ব্যাটসম্যান যার এক সময় এভারেজ ছিল 60-এর উপরে, তার এভারেজ এখন নামতে নামতে 30-এর ঘরে চলে আসছে। কি দুঃখজনক পরিস্থিতি। বাকিরা তো কখনো নিজেদের প্রুফই করতে পারে নাই। তো এই পরিস্থিতি ঠিক কতকাল চলবে জানি না। সেকেন্ড ইনিংসেও দেখলাম এই যে শান্ত 80 অড একটা ইনিংস খেলছেন, এই ইনিংসে কী অর্থ আছে? শান্ত কি এই ইনিংসটাকে পারতেন না 150 রানে পরিণত করতে? তাহলে কেউ না কেউ তাকে সঙ্গ দিত, তখন আমরা হয়তো একটা 300 রানের ইনিংস দেখতাম। আপনি কখনোই টেস্টে সেট হয়ে একটা ভালো ইনিংস না খেলে ফিরতে পারেন না। সে কোন আমলে সুনীল গাভাস্কার একটা কথা বলছিল যে টেস্টে আপনি যখন 150 বল খেলে ফেলেন, তার মানে আপনি প্রতিপক্ষের সব বোলারের প্রায় সব ধরনের ভেরিয়েশন দেখে ফেলছেন। এখন যদি খুব আলপটকা কোনো ফাটলে পড়ে বা কোনো রাফে পড়ে একটা বল লাফায় ওঠে বা আচমকা টার্ন নেয়, সেটা কথা আলাদা। ওরকম দৈবদুর বিপাক না ঘটলে আপনাকে তো বোলিং দিয়ে আউট করা আর প্রায় অসম্ভব। সুনীল গাভাস্কারের কথাটা আমাদের খুব মন দিয়ে মনে রাখা দরকার যে আপনি 150 বল খেলে ফেললেন, এরপরও আপনি সেট হচ্ছেন না, মানে আপনি আউট হয়ে যাচ্ছেন, সুইসাইডাল আউট বা ওপেন হয়ে যাচ্ছেন, মানে হয় আপনি টেকনিক্যালি খুব খারাপ, নতুবা আপনার কমিটমেন্ট নাই। আপনাকে বড় ইনিংস খেলার যে কমিটমেন্টটা, এটা শো করতে হবে। আপনি 82 করে আউট হয়ে যান, 150-200 বল খেলে ফেলেন, তারপরে আপনি উইকেট বিলায় দিয়ে আসেন, ওই রকম তো আনপ্লেয়েবল কোনো ডেলিভারি হয় নাই। আজকে উইকেটে কী ছিল? যেখানে চেন্নাইয়ের উইকেটে 4th ডেতে বল একদম লাট্টুর মতো ঘোরার কথা, ভয়াবহ টার্ন নেওয়ার কথা, সেখানে দেখলাম শুধু জাদেজা এক এন্ড থেকে কিছু রাফ পাইছে, ওই রাফে 1-2টা বল ঘুরতেছে। অশ্বিন তো তেমন কোনো টার্নই পায়নি এবং তার করায়ও নাই, শুধু বাউন্সের উপরে এবং পেসের উপরে খেলে গেল, তাতেই আমরা 6টা উইকেট দিয়ে আসলাম তাকে। মানে পুরো ব্যাপারটা হচ্ছে যে বিন্দুমাত্র দায়িত্ব নেওয়ার যে জায়গাটা, মানে আমি ক্রিকেটে এই দায়িত্ব, কমিটমেন্ট এগুলোকে খুব বড় করে দেখাতে চাই না, কিন্তু জিনিসগুলো আলটিমেটলি খুব বড় হয়ে যাচ্ছে। যে জায়গাটায় মানে আমাদের থাকার কথা ছিল, যে বোলাররা বারবার সাপোর্ট দিয়ে যাচ্ছে, বোলাররা তাদের সর্বোচ্চ চেষ্টাটা করতেছে, প্রতিপক্ষরে চেপে ধরতেছে। ওই যে আবার বলি যে আপনি তো এটা আশা করতে পারেন না যে ইন্ডিয়ার মতো দলকে বোলাররা গিয়ে 100 রানে 150 রানে অল আউট করে দিবে, আপনারা তারপর লো স্কোরিংয়ে একটা ম্যাচ জিতে আসবেন। এটা তো স্পোর্টিং উইকেটে ভাই, স্পোর্টিং উইকেটে ওরা তো কিছু রান করবেই এবং বড় স্কোর করবেই। সেটা কাউন্টারে যদি আপনি কিচ্ছু না করেন, তাহলে বোলারদের উপরে এই দায় চাপায় আর কতদিন চলবেন এবং লোয়ার মিডল অর্ডারের দিকে তাকায় কতদিন থাকবেন? আপনার সাদমান, জয় খেলতেছে না, কিন্তু সাদমান, জাকির, শান্ত, সাকিব, এই যে টানা একটা ব্যাটিং লাইন আপ, এখান থেকে আমরা কিচ্ছু পাচ্ছি না। এখন এই জায়গা থেকে উত্তরণে একটা উপায় খুঁজতেই হবে। এটাকে পাকিস্তান সিরিজে জয়ের ফলে একটা জিনিস ভালো হয়েছে ইন্ডিয়ার বিপক্ষে এই টেস্টটাই, এই যে আমরা ওপেন হয়ে গেছি, এক্সপোজ হয়ে গেছি, এটা ফলে একটা সুবিধা হচ্ছে যে এখন নিশ্চয়ই ফারুক ভাই, ফাহিম ভাইরা নতুন করে থিঙ্ক করতে পারবেন যে আমাদের ডিফেন্সিভ টেকনিক একটু ভালো, এরকম কাউরে খোঁজা যায় কিনা, নতুবা এই ব্যাটসম্যানদের নিয়ে কাজ করা যায় কিনা। তা নাহলে পাকিস্তানের বিপক্ষে জয়টার ফলে যেটা হয়েছিল যে এরা যে ডিফেন্সিভ, আমাদের টপ 5 টপ 4 যে ডিফেন্সিভ টেকনিক এত পুয়ার এবং এইভাবে বারবার এক্সপোজ হয়ে যাচ্ছে, এই জিনিসটা ঢেকে যাচ্ছিল। মনে হচ্ছিল পাকিস্তানের বিপক্ষে সবাই বোধহয় ভালো খেলছে, আসলে কিন্তু সবাই ভালো খেলে নাই। পাকিস্তানের বিপক্ষে পেসাররা ভালো করছে, মিরাজ ভালো করছে, লিটন ভালো করছে, মুশফিক ভালো করছে, সবাই ভালো খেলে নাই, আমাদের টপ অর্ডার ভালো খেলে নাই। তো এই জায়গাটা আমাদের খুব জরুরি উন্নতি করা। জানি না এর সঙ্গে দেশে স্পোর্টিং উইকেট করা, ঘরোয়া ক্রিকেটে ভালো ম্যাচ খেলা, এগুলোর খুব জরুরি সম্পর্ক আছে, সেগুলো নিয়ে আরেকদিন কথা বলা যাবে। একই সঙ্গে এই ম্যাচে আরও কথা বলা দরকার ছিল রবিচন্দ্রন অশ্বিন, ঋষভ পান্ত এবং আমাদের সাকিবকে নিয়ে। আশা করি আগামী 2-1 দিনের মধ্যে এই তিনজনকে নিয়ে তিনবার কথা বলবো, সেই জন্য অপেক্ষায় থাকি। আর সবাইকে শুভেচ্ছা। আশা করি দলটা নিজেদের ভুল থেকে কিছুটা হলেও শিখবে, সেই আশা করা যদিও আসলে হাস্যকর বাংলাদেশের বাস্তবতায়, তারপরেও এই আশাটা করি। সবাইকে অনেক ধন্যবাদ, ভালো থাকবে।